আমেরিকা আউট, চীনের হাতে কলকাঠি। ইরানি অক্ষ শক্তিশালী হচ্ছে নাকি সুযোগ নিচ্ছে চীন? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। এক চাপা বিরোধিতা তো বহু বছর ধরে আছে ওই চীন আর আমেরিকার মধ্যে। তবে চীন কি কোনোদিনও যুদ্ধে জড়াবে? হয়তো না। তবে কৌশল তাদের এমনই যাতে যুদ্ধে না জড়িয়ে অন্যভাবে আমেরিকার বলয়ের ওপর নজরদারি বা বাণিজ্য মোড়লগিরি বাড়ানো যায়। ইতোমধ্যে সেটা করে চীন একচ্ছত্র বাজার দখল করিয়ে আছে। আরও কি কি বাকি আছে তাই যেন এখন দেখার অপেক্ষায় আমরা বিশ্ববাসী। ইরান যুদ্ধকে কেন্দ্র করে চীন যেমন ইরানের সাথে সখ্যতা রেখে তাদের প্রয়োজনীয় তেলের পরিবহন স্বাভাবিক রেখেছে, তেমনিভাবে আবার আমেরিকাকে টেক্কা দিয়ে না খেপিয়ে কি করে সকল দিক থেকে লাভ বাগিয়ে নেওয়া যায় সে চেষ্টাও অব্যাহত রেখেছে। অপরদিকে রাশিয়ার সাথেও আছে দারুণ সম্পর্ক। ইরানও দেখছে তাদের সাথে সরাসরি এই দেশগুলো সাথে না থাকলেও কৌশলগত সঙ্গী এরা, যার ফলে আমেরিকা, ইসরায়েল, আরব রাষ্ট্রসমূহ ও পশ্চিমারা বেশ চাপে আছে। যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী চাপ কিংবা নানামুখী হুমকির মুখে চীন আর পিছু হটছে না, বরং ওয়াশিংটনের দীর্ঘদিনের চাল এখন ধরে ফেলেছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর আপাত দৃষ্টিতে তার প্রত্যাশা অনুযায়ী সফল হতে পারেনি। সাধারণত যে কোনো শীর্ষ সফরের আগে দুই দেশের কূটনৈতিক মহল দীর্ঘ প্রস্তুতি নেয় যাতে বিশ্ব মঞ্চে একটি সফল সমাপ্তি প্রদর্শন করা যায়। কিন্তু ট্রাম্প ও শি জিনপিংয়ের এবারের বৈঠকে তেমন কোনো বড় বা সুনির্দিষ্ট যৌথ ঘোষণা আসেনি, যা বেশ ইঙ্গিতপূর্ণ। সফরের আগে ট্রাম্প স্বীয় স্বভাব সুলভ ভঙ্গিতে শি জিনপিংয়ের নেতৃত্বের প্রশংসা করেছিলেন এবং নিজেদের ব্যক্তিগত সম্পর্কের দোহাই দিয়ে বিশ্ব রাজনীতিতে একযোগে কাজ করার বার্তা দিয়েছিলেন। এমনকি আমেরিকার শীর্ষ কর্পোরেট প্রধানদের একটি শক্তিশালী দলকেও তিনি বেইজিংয়ে সঙ্গে নিয়ে যান, যাতে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা সম্ভব হয়। কিন্তু চীনের নেতৃত্ব ট্রাম্পের এই ক্ষণস্থায়ী ও লেনদেন ভিত্তিক কূটনৈতিক কৌশলকে আগে থেকেই মেপে রেখেছিল। ট্রাম্পের অতীত আচরণ ও চরম চাপ সৃষ্টির নীতি বেইজিংয়ের কাছে তাকে একজন নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনের ওপর শুল্ক যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন এবং দ্বিতীয় মেয়াদে এসেও স্টিল ও অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন পণ্যের ওপর জরুরি শুল্ক আরোপ করেন। প্রযুক্তি খাতে বেইজিংয়ের প্রবেশাধিকার সীমিত করা এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চীনের আধিপত্য রুখতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। বিপরীতে চীনও বসে থাকেনি। তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা দেয় এবং বিশ্ব সরবরাহ শৃঙ্খলকে কাঁপিয়ে দিয়ে বিরল খনিজ উপাদান ও চুম্বকীয় পণ্যের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ওয়াশিংটনকে এবং আলোচনার টেবিলে বসাতে তাদেরকে বাধ্য করে। ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক ও কূটনৈতিক কৌশলের ব্যর্থতা ওয়াশিংটনের হাতকে বেশ দুর্বল করে দিয়েছিল। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আমেরিকার অক্ষমতা এবং ওই অঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি রক্ষা করতে না পারার বিষয়টি বেইজিংয়ের দর কষাকষিতে চীনকে সুবিধাজনক অবস্থানে বসিয়ে দেয়। ফলে ট্রাম্প যখন বেইজিংয়ে মার্কিন কর্পোরেট প্রধানদের পেছনে সারিবদ্ধ করে দাঁড় করিয়েছিলেন, তখন তা বেইজিংয়ের চোখে আমেরিকার পরোক্ষ আত্মসমর্পণের মতোই দেখিয়েছে। এতকাল ধরে চলা মার্কিন ডিকাপলিং বা অর্থনৈতিক বিচ্ছিন্নতার তত্ত্বের পর ট্রাম্প মূলত চীনের বাজারের কাছেই পুনরায় ধর্ণা দিয়েছেন। আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং বেশ কড়া ও নীতিগত অবস্থান নিয়ে ট্রাম্পের মুখোমুখি হন। তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকাকে চীনের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হতে হবে। প্রাচীন গ্রিক ইতিহাসের থুসিডাইডিস ট্র্যাপ বা উদীয়মান শক্তির সঙ্গে প্রতিষ্ঠিত শক্তির অনিবার্য সংঘাতের তত্ত্বটি উল্লেখ করে জিনপিং বার্তা দেন যে বেইজিং এখন অর্থনৈতিক
প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে এতটাই শক্তিশালী যে তারা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। চীন 2049 সালের মধ্যে বিশ্বের শীর্ষ পরাশক্তি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং তারা এখন আমেরিকার সঙ্গে সমান অংশীদারিত্বের ভিত্তিতে একটি দ্বিমেরু বিশ্ব বা G2 কাঠামোর স্বীকৃতি চায়। দীর্ঘ আলোচনার পরও এই শীর্ষ সম্মেলন শেষে কোনো যৌথ ইশতেহার জারি করা সম্ভব হয়নি। এটা প্রমাণ করে যে দুই দেশের মধ্যকার মত পার্থক্য এখনও কতটা গভীর। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিটি ছিল অনেকটাই ম্লান ও সংক্ষিপ্ত, যেখানে ট্রাম্পের স্বভাবসুলভ অতিশয়োক্তির কোনো বালাই ছিল না। মার্কিন বিবৃতিতে শুধু বলা হয়েছে, দুই নেতার মধ্যে ভালো আলোচনা হয়েছে এবং বাণিজ্য তদারকির জন্য একটি বোর্ড গঠনের প্রস্তাব আনা হয়েছে। ট্রাম্প চীনের পক্ষ থেকে 200টি বোয়িং বিমান কেনার দাবি করলেও বেইজিংয়ের পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। সবচেয়ে সংবেদনশীল তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও আপোষহীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না হলে তা দুই দেশের সম্পর্ককে সরাসরি সংঘাত ও যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। শি জিনপিং এখানে আমেরিকার জন্য রেড লাইন টেনে দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প এই কড়া হুঁশিয়ারির পর তাইওয়ানকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছুটা রক্ষণাত্মক ও এড়িয়ে যাওয়ার মতো মন্তব্য করেছেন, যা আমেরিকার পূর্ববর্তী অবস্থানের চেয়ে বেশ নমনীয়। ইরান সংকট এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়েও ট্রাম্পের দাবিকে বেইজিং তাদের সরকারি বিবৃতিতে নাকচ করে দিয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন ইরান যাতে পরমাণু অস্ত্র না পায় সে বিষয়ে চীন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বেইজিং স্পষ্ট জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ব্যবহার একটি কানাগলি এবং সেখানে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার নীতি সংকটের মূল কারণ। সামগ্রিকভাবে চীনের মূলধারার গণমাধ্যমে ট্রাম্পের এই সফরকে খুব একটা বাড়তি গুরুত্ব দেওয়া হয়নি। এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ওয়াশিংটনের কোনো ফাঁকা হুমকিতে বেইজিং আর বিভ্রান্ত হতে রাজি নয়। ট্রাম্পের সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কূটনৈতিক বার্তাও বেশ স্পষ্ট। মঙ্গলবার রাতে বেইজিং পৌঁছান পুতিন। সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 2001 সালের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়াও এই সফরের অন্যতম উদ্দেশ্য। তবে পর্যবেক্ষকদের মতে আনুষ্ঠানিকতার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে দুই নেতার বৈঠক, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক পরেই পুতিনের এই সফর শুরু হয়েছে। ট্রাম্প বাণিজ্য চুক্তির কথা বললেও তাইওয়ান বা ইরান ইস্যুতে বড় কোনো অগ্রগতি হয়নি। এমন প্রেক্ষাপটে পুতিনের এই সফরকে কৌশলগতভাবে সুবিধাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে বেইজিং এখন এমন এক কূটনৈতিক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সমান তালে সম্পর্ক বজায় রাখতে পারছে। একদিন ট্রাম্প, পরদিন পুতিনকে স্বাগত জানানো সেই সক্ষমতারই ইঙ্গিত। লন্ডনের কিংস কলেজের গবেষক মেরিনা মিরন বলেন, অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য এবং সামরিক প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হতে পারে, তবে বড় কোনো নীতিগত পরিবর্তনের সম্ভাবনা কম। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ওলেগ ইগনাতভ বলেন, রাশিয়া ও চীন কৌশলগত অংশীদার হলেও তারা সামরিক মিত্র নয়। সম্পর্কটি স্থিতিশীল এবং উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে জ্বালানি খাতে সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময় এই সম্পর্কের মূল ভিত্তি হয়ে উঠেছে। চীন কম দামে রাশিয়ার জ্বালানি পেতে আগ্রহী, অন্যদিকে রাশিয়া নির্ভর করছে চীনা প্রযুক্তির ওপর। তবে অনেকের মতে এই সফর চীনের চেয়ে পুতিনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। চ্যাথাম হাউসের টিমোথি অ্যাশ বলেন, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন তুলনামূলকভাবে নির্ভরশীল অংশীদারে পরিণত হয়েছে, তাই পুতিনের চীনের সমর্থন প্রয়োজন বেশি। তিনি আরও বলেন, ট্রাম্প যেমন কিছু পাওয়ার আশায় চীনে গিয়েছিলেন, পুতিনও তেমনি একই প্রত্যাশা নিয়ে এই সফরে গেছেন। বর্তমানে কূটনৈতিক খেলায় সব কার্ডই চীনের হাতে। বিশ্লেষকদের মতে চীন নিজেকে একটি নিরপেক্ষ পরাশক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। রাশিয়ার ঘনিষ্ঠ হলেও প্রকাশ্যে কোনো পক্ষ না নেয়ার কৌশলই অনুসরণ করছে বেইজিং।
ইরান যুদ্ধ, জ্বালানি সংকট এবং ইউক্রেন পরিস্থিতি এই সফরের আলোচনায় প্রভাব ফেলতে পারে। তবে চীন রাশিয়ার ওপর কোনো চাপ সৃষ্টি করবে না বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এই সফর থেকে বড় কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত না এলেও একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে চীন। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায়, তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের সারপ্রাইজ বা চমক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি আরও বলেন, বিগত দিনের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনীদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আরাঘচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত F-35 যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা এখন চুক্তির জন্য আগ্রহ দেখাচ্ছেন এবং আলোচনা এগিয়ে নিতে চাইছেন। তবে তিনি সতর্ক করে দেন, যদি সমঝোতা না হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালাতে পারে। তার ভাষায় 2 বা 3 দিনের মধ্যে, সম্ভবত শুক্রবার, শনিবার বা রবিবারের মধ্যে অথবা আগামী সপ্তাহের শুরুতে একটি সীমিত সময়ের জন্য পদক্ষেপ নেওয়া হতে পারে, কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।